নমস্কার। আপনি কি জানেন মৃত্যুর আগে আমাদের শরীর একটা সংকেত পাঠায়? সেই সংকেতগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 5টি সংকেতের কথা আমি বলবো, সময় থাকতে সেটা জেনে নিন। বন্ধুগণ, আপনাদের সকলকেই জানাই যে একজন সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় তখন কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে স্ট্রোক, আবার কেউ বলে সকালে তো ঠিকঠাকই ছিল। কিন্তু সত্যিটা কি জানেন? মৃত্যুর আগে শরীর কখনোই চুপচাপ কিন্তু থাকে না, সে আগেই সংকেত পাঠায়, শুধু আমরা সেগুলো বুঝতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বলবো, এমন 5টি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো, সেগুলো আপনাদের জানা খুব প্রয়োজন। আমি কিন্তু ভয় দেখানোর জন্য এগুলো বলছি না, বরং আপনাদের সতর্ক করার জন্যে, সাবধান করার জন্যে বলছি। এই ভিডিওটি আপনার বা অন্য কারোর জীবন সুন্দরভাবে যাতে বাঁচাতে পারে। বন্ধুগণ, আমরা কেবল সমস্যার কথাটাই বলবো না, তার সঙ্গে সমাধানের কথাও কিছু বলবো। তাহলে চলুন আর দেরি না করে আমি শুরু করি। তার আগে বলছি, আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার বয়স কত, সেটা কমেন্ট করে জানাবেন। সেটা জানালে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনার জন্য তৈরি করতে পারবো। প্রথম সংকেত হচ্ছে ওজন কমছে, কিন্তু কেন বুঝতে পারছেন না? সতর্ক হন। আপনি কি কখনো নিজেকে আয়নায় দেখে অবাক হয়েছেন? মুখটা আগের চেয়ে একটু কুঁচকে গেছে, জামা কাপড় কীরকম ঢিলেঢালা লাগছে, অথচ আপনি কোনো ডায়েট করছেন না, ব্যায়ামও ঠিক মতো হয় না, তাও ওজনটা কমে যাচ্ছে? বন্ধু, এমন হলে কিন্তু সতর্ক হওয়ার সময় এসে গেছে। আমরা প্রায় ভাবি, আরে ওজন তো কমছে, ভালোই তো। কিন্তু যখন আপনার শরীর ইচ্ছের বাইরে গিয়ে ওজন কমানো শুরু করলো, তখন সেটা কিন্তু আনন্দের নয়, ভেতর থেকে একটা আশা সতর্ক সংকেত হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম কমে যায়, এটা সত্যি। কিন্তু যদি আপনি ঠিক আগের মতোই খাচ্ছেন, ঘুমোচ্ছেন, জীবনযাপনও কোনো বড় বদল করেননি, তাহলেও কেন ওজন কমছে? এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার নয়। ধীরে ধীরে মুখটা শুকিয়ে যাচ্ছে, জামা কাপড় কীরকম ঢিলে লাগছে, ভেতর থেকে এটা কিন্তু একটা ইশারা হতে পারে। দেহ তখন হয়তো কোনো গভীর অসুখের সঙ্গে লড়াই করছে, যেমন কোনো ধরনের দীর্ঘমেয়াদী ইনফেকশন বা সংক্রমণ, কিংবা লিভার বা কিডনি বা হার্টের কোনো গোপন রোগ। এই রোগগুলি হলে দেহ তার ভেতরের শক্তি খরচ করে ফেলে, ক্ষুধা কমে যায় এবং নানান ধরনের রোগের সংকেত পাঠাতে থাকে। বন্ধুগণ, তবে চিন্তা করবেন না, এর থেকে কিন্তু বাঁচার উপায় আছে। হঠাৎ কমে গেলে কি করবেন সেটা শুনে রাখুন। রক্ত পরীক্ষা করান, যাতে বোঝা যায় যে শরীরের কোনো সংক্রমণ বা অ্যানিমিয়া বা থাইরয়েড সমস্যা আছে কি না। প্রতিদিনের খাদ্য তালিকা একটু খতিয়ে দেখুন। আপনি হয়তো খাচ্ছেন, কিন্তু পুষ্টির অভাব ঘটলেও ঘটতে পারে। এমন হলে শরীর দুর্বল হয়ে পড়বে, ওজন কমে যাবে। প্রোটিন বা ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, যেরকম ডিম, দুধ, ছোলা, বাদাম, কলা, সাদা ভাতের সঙ্গে একটু ঘি, মাখন, স্যুপ বা খিচুড়ি, এগুলো খেতে হবে। আর পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি নিশ্চিত করুন। অনেক সময় স্ট্রেস থেকেও এইরকম হতে পারে। হালকা ব্যায়াম করুন, যেরকম সকালবেলা উঠে হাঁটাচলা করুন, যাতে মেটাবলিজম ঠিক থাকে, শরীর নিজেকে ঠিকঠাক চালাতে পারে। সবচেয়ে বড় কথা, শরীর যখন কোনো শব্দ না করে কিছু বোঝাতে চায়, তখন কিন্তু সেই নীরব বার্তা দেখে আপনাকে গুরুত্ব দিতেই হবে, কারণ আপনি একমাত্র নিজের শরীর সম্বন্ধে বুঝতে পারবেন। নম্বর 2, হাঁটতে গিয়েই হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একটা সময় ছিল যখন আপনি দিব্যি সিঁড়ি দিয়ে উঠছেন, সকালবেলা বিছানার চাদর গুছাতে গুছাতে হাঁপাতেন না, কিন্তু এখন লক্ষ্য করছেন চাদর ঠিক করতে গিয়ে বুকটা ধড়ফড় করছে, কয়েক পা হেঁটেই মনে হচ্ছে ফুসফুসে ঠিকমতো বাতাস যাচ্ছে না, কিংবা জামা পরতে গিয়ে শরীরটা যেন কিরকম ক্লান্ত লাগছে। এগুলো খেয়াল করবেন। বন্ধু, যদি এরকম হয়ে থাকে, তাহলে এখনই সচেতন হন, কারণ এটা সেই শ্বাসকষ্ট নয় যেটা দৌড়ানোর পর হয়, এটা সেই নিঃশ্বাসের ভার যা আপনার দেহের ভিতর থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা নিঃশব্দ সংকেত হিসাবে। সবচেয়ে বড় বিপজ্জনক ব্যাপার হলো, এই লক্ষণটা খুব ধীরে ধীরে শুরু হয়। প্রথমে আপনি ভাববেন আজকে একটু বেশি ক্লান্ত লাগছে, কিন্তু তারপরে দেখবেন 10টা সিঁড়ি চড়তেই দম বন্ধ হয়ে আসছে। আবার ঠিক তখনই আপনার শরীর
ফুসফুস বা হৃৎপিণ্ড হয়তো সংকেত পাঠাচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন কিংবা পারছেন না। কিন্তু কারণ কি, যদি ফুসফুস ঠিকমতো অক্সিজেন টানতে না পারে বা হৃৎপিণ্ড ঠিকমতো পাম্প না করে, তাহলে ছোট ছোট কাজে হাল ছেড়ে দেয়। তখন কিন্তু ধীরে ধীরে আপনি কি সেটাকে অবহেলা করবেন না, এটি জীবনের একটা বড় বিপদ কিন্তু ডেকে আনতে পারে। এটা ঘটতে পারে। তাই সারা জীবন একজন হেঁটে হেঁটেই স্কুলে গেছেন কিংবা হেঁটে হেঁটেই কাজকর্ম করেছেন, কিন্তু এতদিন কোনো শারীরিক সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ খেয়াল করলেন যে এখন আর আগের মতো হাঁটাচলা করতে পারছেন না। এটা মনে রাখবেন, তখনই জানবেন যে আপনার আস্তে আস্তে শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, একটা সংকেত পাঠাচ্ছে। প্রথম দিকে এতটা হতো না, এখন দেখবেন একটু ক্লান্ত লাগছে, কয়েক সপ্তাহ পর সিঁড়ি চড়তেই বুকটা ধড়ফড় করছে, মাথাটা কীরকম ঝিমঝিম ঝিমঝিম করছে। সেই সময় যদি আপনি ডাক্তারকে দেখান, ডাক্তার কিছু হয়তো পরীক্ষা টরীক্ষা আপনাকে দিতে পারে। সেই পরীক্ষাগুলো পরে দেখবেন যে চিকিৎসা শুরু না করলেও অবস্থা কিন্তু আরও খারাপ হতে পারে। সুতরাং ডাক্তারকে এগুলো গিয়ে বলতেই হবে। আর কি করতে হবে, নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। ওষুধ তো আপনি খাচ্ছেনই, আগের তুলনায় অনেকটা ভালো থাকুন, এটাই আমি চাই। শুধু সময় মতো লক্ষণটিকে গুরুত্ব দিয়ে চিকিৎসার সিদ্ধান্তটাই আপনার জীবনটাকে বদলে দিতে পারে। এবার দেখুন সমস্যা, এই যে সমস্যাটা বলে সমাধান। হালকা কাজে শ্বাসকষ্ট হলে কি করবেন? প্রথমে নিজের শারীরিক অবস্থার প্রতি খোলা মন রাখুন। আপনার বয়স যাই হোক না কেন, সেই লক্ষণ কোনোভাবেই নর্মাল ক্লান্তি নয়। কার্ডিয়াক ও ফুসফুস ফাংশনের টেস্ট করান। ধূমপান, ধুলোবালি, দূষণ এগুলোকে এড়িয়ে চলুন, কারণ এসব থেকেই আপনার ফুসফুসের ক্ষমতা কমতে পারে। হালকা প্রাণায়াম, ডিপ ব্রিদিং এগুলো অনুশীলন করুন। দিনে 5 থেকে 10 মিনিট ধীরে ধীরে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, এটিকে ফুসফুস খুলে দেয়। জল, খাবার এবং পর্যাপ্ত পানি পান করুন, কম অক্সিজেন যাতে শরীরে না যায়। তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে আপনি যদি দেখতে থাকেন, নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাকে নমস্কার জানাচ্ছি। এবং আপনি যেখান থেকেই দেখুন, আপনার বয়সটা কত, আপনার নাম কি, সেগুলো জানিয়ে একটু কমেন্টস করবেন এটার চ্যানেলটা আপনার ভালো লাগছে কি না লাগছে। তাহলে আমি এই ধরনের চ্যানেল করতে আরও অনুপ্রাণিত হব, আপনাদের কাছে আমি আরও অনেক সংকেত পাঠাবো, এগুলো মনে রাখবেন। তাই দয়া করে ভিডিওটিকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেয়ার করবেন, যাতে সবাই এই চ্যানেলটার কাছে পৌঁছতে পারে। এবার শুনুন, আপনাদের এই উৎসাহিত দেওয়ার জন্য আমি খুব আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। এবার 3 নম্বর পয়েন্টে বলি, হঠাৎ মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, দয়া করে এটি কিন্তু অবহেলা করবেন না। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, হঠাৎ করে ঘরটা ঘুরছে বলে মনে হচ্ছে, চোখের সামনে একটা ধোঁয়া ধোঁয়া পর্দা যেন পড়ে যাচ্ছে, বা এমন অনুভব করছেন যেন মাটিটা কীরকম দুলে দুলে উঠছে? এই লক্ষণগুলো কিন্তু সাধারণ বলে মেনে নিতে যদি চান তাহলে কিন্তু ভুল করবেন। দেহ কিন্তু তখনই আপনাকে কিছু একটা গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করছে, যেরকম চোখে অন্ধকার দেখা, মাথাটা ঘোরা, ভারসাম্য হারিয়ে ফেলা। হঠাৎ ঘটছে মানে আপনার ভেতরে কিছু একটা অসুবিধে হচ্ছে। সেটা হতে পারে কি জানেন, যেরকম মিনি স্ট্রোক, ব্রেইনে রক্ত সরবরাহে বাধা, বা হৃৎপিণ্ডের এমন কোনো সমস্যা যেটা মাত্র কয়েকদিনের মধ্যেই বড় বিপদে পরিণত হতে পারে। এমন লক্ষণগুলোকে আপনি যদি বয়স হচ্ছে তো এইরকমই হয় এই বলে এড়িয়ে যাবেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ বয়স বাড়া মানেই সব অসুস্থতা স্বাভাবিক হয়ে যায় না, বরং সতর্কতা হওয়া উচিত। আর সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এই লক্ষণগুলো প্রথম মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘটে, তাই আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু ধীরে ধীরে সময় বাড়ে আর ক্ষতিও তত অস্বাভাবিকভাবে অজান্তে হতে থাকে। এই রকম ঘটনা অনেকের জীবনেই ঘটতে পারে এবং আমার ধারণা এটা সবাইকে সতর্ক থাকা উচিত। হঠাৎ মাথা ঘুরে যাওয়া, হঠাৎ মাথাটা ঝিমঝিম করা, বা চোখে একটুখানি ঝাপসা ঝাপসা দেখা, এগুলো কি করতে হবে? তখন আপনাকে সময় মতন ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে, তিনি ওষুধ দেবেন, সেগুলো তো মেনটেন করবেনই। তার সঙ্গে আপনাকে পর্যাপ্ত ঘুমটা প্রয়োজন। এই যে মাথা ঘুরে গেল, চেয়ার থেকে পড়ে গেলেন, তখন বাড়ির কেউ লোক এসে আপনাকে ডাক্তারখানায় নিয়ে গেল, এগুলো ঠিক আছে, কিন্তু আপনাকে নিজেকেও একটু সজাগ হতে হবে। চিকিৎসক যিনি পরীক্ষা করে জানালেন
যে মস্তিষ্কে রক্ত চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, যাকে বলা হয় স্ট্রোক। তবে ভাগ্য ভালো, দ্রুত চিকিৎসা পাওয়ায় কোনো বড় ক্ষতি হয়নি। সুতরাং এইভাবে নিয়মিত চিকিৎসকের পরামর্শটা মেনে চলবেন। রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখেছেন, প্রচুর জল বা পানি পান করছেন, হঠাৎ করে ওঠা বসা করছেন। এবার দেখুন এর সমাধান। হঠাৎ মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখলে কি করবেন? প্রথমেই জানিয়ে রাখি, এই লক্ষণগুলো দেখা দিলে বাড়িতে বসে থাকা বা গুগল ঘাঁটাঘাঁটি নয়, বরং দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাই সঠিক সিদ্ধান্ত। এটা মনে রাখবেন। আর ব্লাড প্রেশার এবং সুগার চেক করান। এই দুটো সমস্যা হলে মাথা ঘোরার কারণ হতে পারে। এটা কিন্তু চুপচাপ কাজ করে। আর ইসিজি করান। হার্টের কোনো সমস্যা থাকলে তাও ধরা পড়বে, কারণ রক্ত চলাচল বাধা স্ট্রোকের একটা পূর্বাভাস হতেই পারে। দিনে অন্তত 8 গ্লাস পানি পান করুন। খালি পেটে বাইরে বের হবেন না। হঠাৎ উঠে দাঁড়াবার সময় যদি মাথা ঘুরে যায়, কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বসে থাকুন। তারপর হালকা হালকা কিছু খাবার খান, পুষ্টিকর খাবার, যেমন কলা, খেজুর, পালং শাক, বাদাম। এগুলো খেলে শরীরে রক্ত চলাচল উন্নত হয়। শরীর আপনাকে থামিয়ে দিচ্ছে মানে আপনি নিজেকে অবহেলা করছেন। এই সময় একটু যত্ন নেওয়ারও কিন্তু দরকার, কারণ জীবন শুধু চলা নয়, সতর্কভাবে চলাটাই আসল বাঁচা। এবার দেখুন চতুর্থ পয়েন্টে আমি কি বলতে চলেছি। পা বা পেটে অস্বাভাবিক ফোলা, এটা কিন্তু শুধু ক্লান্তি নাকি গোপন বিপদের লক্ষণ, এটা খেয়াল রাখবেন। আপনার পা কিংবা পেট কি হঠাৎ অকারণে ফুলে যাচ্ছে? আপনি কি ভেবেছেন এটা হয়তো একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ফল, কিংবা বয়স বাড়লে তো এমন হতেই পারে? এটা কিন্তু বন্ধু অনেকেই কিন্তু ভেবে বসে থাকেন, কিন্তু আপনি জানেন কি, এই ফোলা কখনো কখনো আপনাকে ভয়ানক বার্তা নিয়ে আসে, যা আমাদের শরীর আগেভাগেই পাঠিয়ে দেয়। আমরা শুধু সেটা বুঝতে পারি না বা বুঝতে দেরি করে ফেলি। এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু উদাহরণ রাখতে পারি, কিন্তু এখন সেই উদাহরণগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। শুধু শুনে রাখুন যে পায়ের গোড়ালি বা পা অকারণে ফুলে উঠছে। শুরুতে গুরুত্ব দেননি, ভেবেছিলেন হাঁটার চাপেই বা হচ্ছে, কিংবা পরে হয়তো ঠিক হয়ে যাবে। বা পেটে হয়তো হালকা একটা অস্বস্তি, পেটটা একটু ফুলে ফুলে যাচ্ছে। এগুলো কিন্তু সাধারণ সংকেত নয়, কারণ আপনি মনে রাখবেন আপনার বয়স কিন্তু বার্ধক্যে পৌঁছে গেছে। পরিবারের চাপে আপনি হয়তো একজন চিকিৎসকের কাছে গেলেন, সেখানে চিকিৎসককে বললেন, চিকিৎসক যা সংকেত যা বলার সেগুলো বললেন, আপনাকে ওষুধ দিলেন, কিছু হয়তো টেস্ট করতে বললেন। এই ডাক্তারি ভাষায় আমরা এগুলো বলি এডিমা। এটি ঘটে যখন শরীরে অতিরিক্ত তরল জমা হতে শুরু করে। এই তরল জমা হতে হতে পায়ে বা গোড়ালিতে, এমনকি পেটের ভিতরেও জমা হতে পারে। প্রথমে অল্প অল্প করে শুরু হয়, তারপরে আস্তে আস্তে পুরো শরীরে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। এটাই আসল কারণ। তাহলে এর থেকে এখন প্রশ্ন হলো, এই ফোলার পিছনে কি লুকিয়ে থাকতে পারে? এটি আমাদের 3টি গুরুত্বপূর্ণ অঙ্গের ক্রিয়াকলাপে বিঘ্ন ঘটানোর ফলে হতে পারে। সেটা হচ্ছে হৃদয় যখন ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, আর যকৃৎ যখন এর থেকে রক্ত টেনে টক্সিন ফিল্টার করতে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ কিডনি যখন তার তরল নির্গমনে ভারসাম্য রাখতে পারছে না। এই 3টি অঙ্গ যদি একসাথে বিপদে পড়ে, তাহলে শরীরের ভেতর থেকে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। এই কারণে চিকিৎসকরা বলেন, যদি আপনি পা বা পেটের ফোলা লক্ষ্য করেন, তাহলে দয়া করে এটিকে ক্লান্তি বলে এড়িয়ে যাবেন না। এটি হতে পারে আপনার শরীরের ভেতরে কোনো লুকানো, কোনো মৌন বিপদের সংকেত। এটা খেয়াল রাখবেন। তবে এর থেকে বাঁচার সমাধানটা কি, সেটি আমি বলে দিচ্ছি। শরীরে অকারণে ফোলা এলে কী করবেন? পা বা গোড়ালি বা পেটের অস্বাভাবিক ফোলা হঠাৎ যদি হয়, কিছুদিন পরেও যদি না কমে, তখন সেটিকে ছোট করে না দেখে তখন কী করে, প্রথমত মনে রাখতে হবে এটি শুধুমাত্র বয়সের কারণে হচ্ছে, এমন ভাবা কিন্তু খুব অন্যায় হবে। এটা ঠিক হবে না। এটি ফোলার পেছনে কোনো লুকিয়ে আছে, সেই সংকেতটা আপনাকে বুঝতে হবে। শরীরের ভেতরের কোনো একটা অঙ্গের সমস্যা হচ্ছে, যেরকম কিডনি, লিভার। তাই প্রথম সমাধান চিকিৎসকের পরামর্শ। একটানা ফোলাভাব অবহেলা করবেন না, অভিজ্ঞ ডাক্তারকে দেখান। প্রাথমিক রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা সম্ভব ভিতরে কোনো সমস্যা হচ্ছে কি না। এরপর নিজের খাদ্যাভ্যাসের কিছু কিছু পরিবর্তনও আনা সম্ভব হলেও হতে পারে, এবং অতিরিক্ত লবণ শরীরের জমার ফলে এটা হতে পারে।
তার সুতরাং লবণ খাওয়া আপনাকে কমাতে হবে, রান্নায় লবণ কমাতে হবে, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, আচারের মতো খাবার এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। অনেকেই মনে করেন শরীরের ফোলা হলে পানি কম খাওয়া উচিত, কিন্তু এটা ভুল ধারণা। আসলে পর্যাপ্ত পানি খেলে কিডনি ভালোভাবে কাজ করে এবং শরীরের অতিরিক্ত তরল বেরিয়ে যায়। তবে খুব বেশি পানি খেলেও সমস্যা কিন্তু হতে পারে, তাই এই ভারসাম্য রাখাটা খুব জরুরি। কিন্তু হাঁটা চলা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা দীর্ঘক্ষণ বসে থাকেন তাদের ক্ষেত্রে ফোলা হওয়ার সম্ভাবনা বেশি। দিনে অন্তত 20-30 মিনিট হাঁটার অভ্যেস করুন। শরীরের রক্ত চলাচল ঠিকমতো তারা যদি থাকে, তরল জমে থাকার ঝুঁকি কমে যায়। সুতরাং প্রাকৃতিকভাবে এই যদি পায়ে ফোলা থাকে তাহলে কী করবেন, প্রাকৃতিক উপায়ে কয়েকবার পা উঁচু করে বসা, শোয়াও এগুলো অভ্যেস করুন। এতে পায়ে জমে থাকা তরলটা ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। অনেক সময় ছোট ছোট অভ্যাসগুলো বড় ফল দিতেও পারে। আবার কয়েক মিনিট হাঁটার পর শরীরের রক্ত চলাচল ঠিক হয়, তরল জমে থাকার ঝুঁকিটাও কমে যায়। প্রাকৃতিকভাবে শরীর থেকে তরল বের করতে সাহায্য করে এমন কিছু খাবারও রয়েছে, যেরকম ডাবের জল, শসা, এগুলো আপনি খেতে পারেন। আর একটি সহজ প্রাকৃতিক উপায় হলো রাতে একটু 1 চিমটে মেথি বীজ জলে ভিজিয়ে রাখুন, তারপরে সকালে সেই জল বা পানিটা খেয়ে নিন। এটি কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরের স্থিতভাবটাকে কমিয়ে দেয়। পঞ্চম এবং শেষ সংকেত, সেটা শুনুন। হঠাৎ বিভ্রান্তি, ভুলভ্রান্তি বা স্মৃতি দুর্বল হয়ে যাওয়া, এটা কিন্তু একটা সাধারণ ভুল নয়। কখনো এমন হয়েছে যে আপনি নিজের ঘরে গিয়ে হঠাৎ ভুলে গেছেন আপনি কেন এসেছিলেন, কিংবা চাবি কোথায় রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না? এরকম হতেই পারে। এই রকম ছোটোখাটো ভুল আমাদের সবার জীবনেই কিন্তু ঘটে। কিন্তু যদি সেই ভুলগুলো হঠাৎ করে অস্বাভাবিক রূপ নেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আপনি পরিচিত মানুষের নাম ভুলে যান, বহুদিনের চেনা রাস্তা হঠাৎ অচেনা মনে হয়, যদি আপনার কথাবার্তায় এলোমেলো ভাব আসে, তাহলে এই ছোট ছোট ভুলগুলো আর সাধারণ ভুল নয়, বরং সেটি হতে পারে মস্তিষ্কের এক নীরব বিপদের আগাম ঘণ্টা। এটা মনে রাখবেন। এইরকম অনেকেরই হতে পারে। বয়স যখন 70-75 হয়ে যাবে, তখন এই ভুলগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তখন আপনি কী করবেন? তখন আপনি একটু মাথাটাকে ঠান্ডা রাখবেন, রেখে আস্তে করে, কোনো রকম দুশ্চিন্তা করবেন না, আস্তে করে বসবেন, বসে একটা বই পড়ার চিন্তা করবেন, ভাবনা চিন্তা ঈশ্বরের নাম করবেন, আল্লাহর নাম করবেন, এরকম মনে পড়বে। আর পরিবার প্রথমে আপনি যদি বলেন, কিন্তু তখন চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক বলবেন এটা সাধারণ বার্ধক্যজনিত কোনো ভুল হলেও হতে পারে। কিন্তু মস্তিষ্কের শরীরের এক প্রকার নিয়ন্ত্রণ কেন্দ্র, আর সেই মস্তিষ্ক যদি হঠাৎ অক্সিজেন বা পুষ্টি বা রক্তের সঠিক যোগান না পায়, তাহলে কিন্তু তার কাজ করার ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই এই রকম আচমকা বিভ্রান্তি, এই রকম গুলিয়ে ফেলা, এইরকম অদ্ভুত স্মৃতিভ্রংশ। এই সংকেতগুলি অনেক সময় অল্প সময়ের জন্য আসে, আবার চলে যায়। কিন্তু ভুলেও একে অবহেলা করবেন না, কারণ বারবার যদি এমন হয় এবং স্থায়ী স্মৃতিভ্রংশ পরিণত হতে পারে, রূপ নিতে পারে, স্থায়ীভাবে রূপ নিতে পারে। তাহলে এর সমাধান কি? স্মৃতিভ্রংশ বা স্মৃতিশক্তির দুর্বলতা যদি দেখা যায়, তাহলে অবিলম্বে একজন নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়া ডাক্তারের কাছে না গিয়েও প্রাথমিকভাবে ব্রেনটাকে স্ক্যান করাতে পারেন, ব্লাড প্রেশার, সুগার, অক্সিজেন লেভেল এগুলোকে পরীক্ষা করাতে পারেন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমটা খুব প্রয়োজন। মানসিক চাপটাকে কমানো প্রয়োজন। পর্যাপ্ত জল পান করা প্রয়োজন। পুষ্টিকর খাবার মস্তিষ্ককে সজীব রাখতে সাহায্য করে, এটা মনে রাখবেন। নিয়মিত বই পড়া, স্মৃতির অনুশীলন, হালকা ব্যায়াম মানসিক স্বচ্ছতাকে কিন্তু বজায় রাখে। মনে রাখবেন, এগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি বারবার এই যে 5টি সংকেতের কথা বলছি, এগুলো আমাদের শরীর মৃত্যুর আগেই কিন্তু জানান দেয়, কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আর কিভাবে একটু সচেতন হলে আমরা নিজেদের এই প্রিয়জনদের বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারি, সে সম্বন্ধেও আপনি আগে থেকে বুঝতে পারবেন। তাহলে এই যে আপনাদের সম্বন্ধে আমি বললাম, এগুলো আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই আছেন যারা বাবা মা, কাকা মামা, কাকিমা, বন্ধু বান্ধব, অনেকেই আছেন এই সংকটটা অনুভব করছেন, ঠিক বুঝতে পারছেন না। তাদের কাছে এটি শেয়ার করে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। অনুগ্রহ করে আমি জোরহাত করে বলছি, বয়স্ক লোকেদের কাছে এটি শেয়ার করে অতি অবশ্যই পাঠাবেন। আমি চাই
আমি প্রতি সপ্তাহে এই রকমভাবে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং হৃদয় ছোঁয়া বার্ধক্য বান্ধব ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। তাই আপনাদের কাছে বলছি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বার্ধক্যকে কিভাবে আপনারা সুন্দরভাবে অতিবাহিত করবেন সেই সম্বন্ধে চিন্তাভাবনা করে চলুন এবং সবসময় নিজেকে হাসি খুশিতে রাখার চেষ্টা করুন। নমস্কার, ভালো থাকবেন।